আইসিসির গাইডলাইন মেনেই সাজানো হবে বিসিবিকে, জানালেন ক্রীড়া উপদেষ্টা। রাজনীতি মুক্ত ফেডারেশনের পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে থাকবে স্পোর্টস ইনস্টিটিউট। বিসিবিতে শেষ হতে যাচ্ছে নাজমুল হাসান পাপন অধ্যায়। চলমান কমিটি রেখেই চলছে নতুন সভাপতির খোঁজ। দৌড়ে এগিয়ে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বদলে গেল বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু। সংস্কার কাজ চলায় করাচি নয়, পিন্ডিতেই হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচ। নারী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ। ভেন্যুর চিন্তায় প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বোর্ড। আয়োজক সত্য হারানো হবে হতাশাজনক, বললেন সুমন। এবং আবারও ফিফার জরিমানার মুখে পড়ল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচে মাঠে দর্শক ঢোকায় বাফুফেকে 15,000 সুইস ফ্রা অর্থদণ্ড। দেশের খেলাধুলার মান উন্নয়নে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট গড়া হবে, যেখানে থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আইসিসির গাইডলাইন মেনে ঢেলে সাজানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলো রাজনীতি মুক্ত করতে করণীয় সবকিছুই করা হবে বলেও জানান তিনি। আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান, আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। মানসম্পন্ন ক্রীড়াবিদ গড়ে তোলার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে নিজের জিরো টলারেন্সের কথাও মনে করিয়ে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। প্রতিটি ফেডারেশনে হবে শুদ্ধি অভিযান, ক্রীড়াঙ্গনেও একনায়কতন্ত্রের অবসান চান আসিফ মাহমুদ। ক্রীড়াক্ষেত্রে যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। স্পোর্টসকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব। দেশের ক্রিকেটে এই মুহূর্তে বড় ইস্যু নারী টি-20 বিশ্বকাপ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ। আইসিসির সঙ্গে বিসিবির আলোচনা চলায় এখনো বিশ্বকাপ আয়োজনে আশাবাদী যুব ও ক্রীড়া উপদেষ্টা। পাপনের বিষয়েও সিদ্ধান্ত আসবে দ্রুতই। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে, দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শেষ হচ্ছে নাজমুল হাসান পাপনের অধ্যায়। তার জায়গায় বেশ জোরে সোরে শোনা যাচ্ছে 3 জনের নাম। সবার প্রথমে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আলোচনায় রয়েছেন কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রস্তাব আসলে দায়িত্ব নিতে চান সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হকও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুক্তি পাচ্ছে নাজমুল হাসান পাপনের শৃঙ্খল থেকে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে দেশ ছেড়েছেন পাপন। ক্রিকেট বোর্ড ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে। নাজমুল হাসান পাপনের জায়গায় কে আসতে পারেন দায়িত্বে? আলোচনায় বেশ কয়েকটি নাম, তবে 3 জনকে নিয়ে এখন ক্রিকেট পাড়ায় বেশ গুঞ্জন। তাদের মাঝে সবচেয়ে বেশি আলোচিত সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সরকারের উপর মহলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।
সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এর আগে 2 মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে 2003 থেকে 7 পর্যন্ত আর দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ছিলেন 2013 থেকে 16 সাল পর্যন্ত। নাজমুল আবেদিন ফাহিমও রয়েছেন এই তালিকায়। বিসিবিতে কাজ করেছেন লম্বা সময়। গেল বিসিবি নির্বাচনে পাপনের পছন্দের প্রার্থী তালিকায় না থাকায় পাশ করতে পারেননি। তাকে নিয়েও আলোচনা চলছে বোর্ডের সভাপতি পদের জন্য। সাবেক অধিনায়ক তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ার দোদুল্যমান। অভিমান করে অবসর নিলেও সাবেক প্রধানমন্ত্রীর পরামর্শে ফিরেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে। এরপর অবশ্য বোর্ডের নানা রাজনীতির শিকার হয়ে খেলা হয়নি গেল ওয়ানডে বিশ্বকাপ সহ আর কোনো ম্যাচ। তিনিও বিসিবির সভাপতি পদের জন্য রয়েছেন আলোচনায়। অবশ্য পরিবর্তন আনতে সাবধানী হতে হবে ক্রীড়া মন্ত্রণালয়কে, কারণ আইসিসির নিয়ন্ত্রণাধীন হওয়ায় চাইলেও নির্বাচিত বোর্ডে হস্তক্ষেপ করতে পারবে না সরকার। তাহলে পড়তে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞায়। পরিচালকদের বাদ দিয়ে বাইরে থেকে সভাপতি করতে চাইলে উপায় আছে একটাই, সেক্ষেত্রে এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় কাউকে নিয়ে আসতে হবে। এখানেও আছে সমস্যা। এই মুহূর্তে বোর্ডে এনএসসির পরিচালক 2 জন, জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি। তাই নতুন কাউকে আনতে হলে পদত্যাগ করতে হবে তাদের। যতটুকু জানা গেছে সে কাজ ইতোমধ্যেই শুরু করে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেক্ষেত্রে নতুন কাউকে সেখান থেকে পরিচালক করে এনে বাকিদের ভোটে নির্বাচিত করা হবে নতুন সভাপতি। তবে সভায় পূরণ হতে হবে কোরাম, আর তার জন্য প্রয়োজন হবে অন্তত 9 জনের উপস্থিতি। এছাড়াও বোর্ডে অন্য ভূমিকায় আরও এক সাবেক অধিনায়ক দেখা যেতে পারে। তিনি খালেদ মাসুদ পাইলট। 2021 সালে পাপনের অধীনে সাজানো নির্বাচনে হেরে যান রাজশাহীর এই ক্রিকেটার। তার অভিজ্ঞতাও ক্রিকেট উন্নয়নে কাজে লাগাতে চায় বর্তমান নীতি নির্ধারকরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বদলে গেল বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু। করাচির ন্যাশনাল স্টেডিয়াম থেকে সরিয়ে রাওয়ালপিন্ডিতেই হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচ। মূলত আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে চলমান সংস্কার কাজের জন্য বাদ দেয়া হয়েছে করাচির নাম। এর আগে দর্শক শূন্য স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ছাত্র আন্দোলনে বেহাল দশা পাকিস্তানে। 30 অগস্টের মধ্যে ইমরান খানের মুক্তির দাবি পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশনের। এর আগে 21 অগস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তাই শঙ্কা থাকছে এই ম্যাচ ঘিরেও। দেশটার অবস্থা যখন টালমাটাল, তখন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ভবিষ্যৎ কি হবে সে প্রশ্নও উঠেছে। এর আগেই বদলে গেল বাংলাদেশ পাকিস্তান সিরিজের ভেন্যু। দ্বিতীয় ম্যাচ করাচি থেকে সরিয়ে আনা হয়েছে রাওয়ালপিন্ডিতে। যদিও কারণটা ছাত্র আন্দোলন নয়, পূর্ব নির্ধারিত ওই ভেন্যুর সংস্কার কার্যক্রম। ভেন্যু বদল নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেখানে জানানো হয় ক্রিকেটার, অফিসিয়াল কিংবা সাংবাদিকদের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির বিষয়ে আমাদের নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন খেলা চলাকালীন যখন নির্মাণ কাজ চলবে সে শব্দ ক্রিকেটারদের সমস্যায় ফেলবে। এছাড়া নির্মাণ কাজের ধুলো খেলোয়াড়, অফিসিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়াকেও সমস্যায় ফেলবে। এর আগে দর্শক শূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট আয়োজনের পরিকল্পনা করেছিল পিসিবি। তবে এমন সিদ্ধান্তের জেরে কড়া সমালোচনার মুখে পড়ে দেশটার ক্রিকেট বোর্ড। ভেন্যু বদলানোর দাবি তোলেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে নেটিজেনরাও। এদিকে অক্টোবরের শেষ নাগাদ এই করাচিতে টেস্ট খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। সংস্কার কাজ চলায় নির্ধারিত সে ম্যাচ অনুষ্ঠিত হতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। একই বিবৃতিতে পিসিবি জানায় স্টেডিয়ামের সংস্কার কাজের উন্নতি নিয়ে ইসিবিকে পর্যায়ক্রমে অবগত করা হবে। 30 অগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে একই ভেন্যুতে প্রথম টেস্ট হওয়ায় ভ্রমণের ঝামেলা থাকছে না 2 দলের। পাশাপাশি রাওয়ালপিন্ডির উইকেট পেস সহায়ক হওয়ায় 2 ম্যাচেই আধিপত্য করবেন ফাস্ট বোলাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে শঙ্কাকে সঙ্গী করেই নারী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে মাঠের অনুশীলন শুরু করেছে জাতীয় দল। শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সুযোগ হারালে
তা হবে চরম হতাশার বলছেন নারী উইংয়ের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন। তবে ভেন্যু যেখানেই হোক না কেন প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। সময় নারী ক্রিকেট অস্থিরতা এবং বিশ্বকাপ সহ নানা বিষয়ে কথা বলবো উইমেন্স উইংয়ের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমনের সঙ্গে। সুমন ভাই, স্বাগত আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একটু অনিশ্চয়তা তৈরি হয়েছে, আপনারা তো প্রস্তুত আছেন? অনিশ্চয়তা তৈরি হয়েছে মানে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হবে কিনা সেটা নিয়ে। হ্যাঁ, সেটা নিয়ে। কিন্তু আমরা প্রস্তুত। আমাদের প্র্যাকটিস তো শুরু হয়ে গেছে আগেই। মেয়েরা এসে 1-to-1 প্র্যাকটিস করা শুরু করেছে আমাদের লোকাল কোচদের আন্ডারে। আজকে আমাদের হেড কোচ চলে এসছেন, কোচিং স্টাফরা সবাই চলে এসছেন। আজকে আমরা প্র্যাকটিস শুরু করছি। আশা করছি যে সামনে যেই সময়টা আছে সেটা ভালোভাবে ইউজ করতে পারবো। আমাদের জন্য ওয়ার্ল্ড কাপের যে প্রিপারেশন সেটা আমরা শুরু করে দিয়েছি। যেখানেই বিশ্বকাপ হোক না কেন আপনারা তো আসলে মাইন্ডসেট কিংবা মনস্তাত্ত্বিকভাবে ওইভাবেই প্রস্তুতি হচ্ছেন, যদি শেষ পর্যন্ত বাংলাদেশে না হয়। জি, হ্যাঁ, আমাদের তো মেনলি টিমটাকে প্রিপারেশন করাটা ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপ তো বাংলাদেশে হলে খুব ভালো, না হলে অন্য কোথাও হবে। ওয়ার্ল্ড কাপ তো হবে, তো ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যে প্রিপারেশনের দরকার, মেয়েদেরকে যে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে প্রিপারেশন নেওয়ার জন্য, সেটা আমরা আগেই 1-to-1 শুরু করেছিলাম। বাট এখন আরও কনস্ট্রাকটিভ হতে হেড কোচরা চলে এসছেন, সব কোচিং স্টাফরা চলে এসছেন। আমাদের অফিসিয়ালি বলতে পারেন যে আমরা এখন শুরু করে দিয়েছি ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন জন্য। কোথায় ক্যাম্প করবেন, কতদিনের ক্যাম্প করবেন, কিভাবে প্রস্তুতিটা হবে? মোস্টলি আমরা ঢাকাতেই এখন ক্যাম্প করছি। আমাদের যে ন্যাশনাল ক্রিকেট লিগটা করার কথা ছিল সেটা নিয়েও কথা হচ্ছে আমাদের, সেটা আমরা ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসেবে ধরছিলাম। এছাড়া সামনে আমাদের একটা ট্যুর নিয়ে আলাপ হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে, সেটা যদি হয় তাহলে সেটার প্রিপারেশনের জন্য আমাদের জন্য খুব ভালো হবে। এছাড়া এর বাইরে আমাদের যেটা দরকার, কোচদের যেই সেক্ষেত্রে দরকার, সেটা আমরা তৈরি করে দিয়েছি। আমাদের প্রিপারেশন সোফার আল্লাহর রহমতে ভালোই হচ্ছে আমাদের। শোনা, শেষ পর্যন্ত যদি আসলে বাংলাদেশ স্বাগতিক না হতে পারে, বিষয়টা একটু হলেও হতাশার হবে কিনা? হ্যাঁ, হোম গ্রাউন্ডে খেলাটার একটা বাড়তি অ্যাডভান্টেজ তো সবসময় থাকে। যদি বাংলাদেশে হয় সেটা আমাদের জন্য তো অ্যাডভান্টেজ। বাট আমরা আসলে দেখছি যে ওয়ার্ল্ড কাপটা আমরা ভালো করতে চাই, সেক্ষেত্রে যেখানেই হোক বাংলাদেশ হলে খুব ভালো, আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো। বাংলাদেশে না যদি হয় অন্য কোথাও হয় সেইভাবে, বাট আমরা প্রস্তুত থাকছি যেখানে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম হাবিবুল বাশার সুমনের সঙ্গে, এবং তিনি একটা কথা বলছেন, বিশ্বকাপ যেখানেই হোক না কেন মানসিকভাবে প্রস্তুত আছে বাংলাদেশের নারীরা। তবে শেষ পর্যন্ত যদি সে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপটা না হয়, সেটা হবে দেশের ক্রিকেটের জন্য অবশ্যই হতাশার। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আবারও ফিফার জরিমানার মুখে পড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচে মাঠে দর্শক প্রবেশ করায় বাফুফেকে 15,000 সুইস ফ্রাঁ জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 20 লাখ টাকা। গত 6 জুন কিংস অ্যারেনায় ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে যায় এক দর্শক। পরে সেই দর্শককে মাঠ থেকে সরিয়ে নেয় নিরাপত্তা কর্মীরা, যা ভালোভাবে নেয়নি ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আগামী মাসের মধ্যেই তা পরিশোধ করতে হবে বাফুফেকে। এর আগেও ফিফার জরিমানার মুখে পড়তে হয়েছে ফুটবল ফেডারেশনকে। গত অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের 3 ম্যাচের শৃঙ্খলা ভঙ্গ করে বাফুফে। তখন 30,205 সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 39 লাখ টাকা। নভেম্বরের ফিফা উইন্ডোতেই লেস্টার সিটির হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এদিকে সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতিবাচক ফলাফল হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সঙ্গে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে লাল সবুজ। তবে হোম ম্যাচ আয়োজন করতে চাইলেও চলমান পরিস্থিতিতে অ্যাওয়ে ম্যাচ খেলতে হতে পারে জামাল ভুঁইয়ার দলকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হামজা দেওয়ান চৌধুরী খেলবেন বাংলাদেশের জার্সিতে। এ নিয়ে ফুটবল পাড়ায় দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। আশায় বুক বেঁধে আছেন দেশের লাখো ফুটবল প্রেমীরা। তবে কবে যোগ দিবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পাসপোর্টের জন্য আবেদন করেছেন বেশ কম মাস আগেই, জানা যাচ্ছিল না কোনো আপডেট। অবশেষে বাফুফের সাধারণ সম্পাদক শোনালেন হামজাকে নিয়ে আসার কথা। লরের মাধ্যমে যোগাযোগ করে, যে আপনি যদি জানেন ওদের এজেন্ট আছে,
তারা এই যোগাযোগ রাখছে। আমরা একটা ভালো কিছু আপনাদের অতি সত্বর বলতে পারবো যে আমার পজিটিভ কিছু অতি সত্বর জানাবো। এই উইন্ডোতে আসলে পসিবল হবে না, বাট আমি আশা করি যে নভেম্বর উইন্ডোর আগে সব ফিফা থেকে যে আমরা পজিটিভ পাই, আমরা ইনশাল্লাহ নভেম্বর উইন্ডোতে আমরা খেলতে পারবো। এদিকে আগামী বছর এএফসি এশিয়ান কাপের বাছাই খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল সবুজের, যেখানে ইতিবাচক ফলাফল হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সঙ্গে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে কাবরেরার শিষ্যরা। তবে বাফুফের চিন্তা ম্যাচ আয়োজনের ভেন্যু নিয়ে। আমাদের আসলে এএফসি এশিয়ান কাপ ভালো করার জন্য আমাদের র্যাঙ্কিংটা ভালো করতে হবে। প্রাথমিকভাবে এখনও যে বাংলাদেশে করার জন্য আমরা চেষ্টা করছি, বাট আমাদের অপোনেন্ট টিমের পারমিশনটাও দরকার। তাদের সাথে কথা বলে আমরা হয়তো সোমবারের পর জানাতে পারব। সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে দেশের এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে অনুশীলনের বাইরে ফুটবলাররা, তাই দ্রুত অনুশীলনের পরিবেশ তৈরি করার দাবি ফুটবলারদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। কাঠমান্ডুতে আজ থেকে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। নিজেদের ম্যাচ সামনে রেখে কাঠমান্ডুতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। গেল সাফের ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লাল সবুজ বাহিনীর। তবে এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় মারুফুল হকের শিষ্যরা। নেপালে দ্বিতীয় দিনের অনুশীলনে ফুটবলারদের ফিনিশিং, পাসিং, ডিফেন্ডিং ও গেম প্ল্যান নিয়ে কাজ করেছেন কোচ। ফুটবলারদের ফিটনেস নিয়েও বিশেষ সেশন করেন তিনি। ট্রেনিংয়ে শেখা সবকিছুই মাঠে উজাড় করে দিতে চায় ফুটবলাররা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় লাল সবুজ বাহিনী। অ্যাটাকিং, ক্রসিং, ফিনিশিং, ডিফেন্ডিং, ফ্রি কিক এগুলো নিয়ে করাইছে। আসলে নেপালে দ্বিতীয় দিন আমরা প্র্যাকটিসে নামছি, আজকে অনেক ভালো প্র্যাকটিস হয়েছে। কোচ যেভাবে বলছে এভাবে আসলে আমরা সবাই করার চেষ্টা করতে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এইভাবে যদি আমরা করতে পারি মাঠে, এখন মূল উদ্দেশ্য আমাদের মাঠে এইটা যদি আমরা প্রপারলি 100% করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো। সেট পিস, গেম প্ল্যানিং থেকে শুরু করে সব কিছু এখানে আমরা করছি। আর একটা সেশন বাকি আছে, কালকে সেশনটা করে আমাদের প্রথম ম্যাচ উইন করতে হবে, এটা নিয়ে আমরা আগাবো। ফুটবলারদের ভবিষ্যতের কথা ভেবে মাঠে খেলা ফেরানোর দাবিতে বাফুফে ভবনে মানববন্ধন করেছে ফুটবলাররা। সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেকরাও। আসন্ন লিগে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিতের জন্য বাফুফে ও যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আর কোনো ক্লাবের নাম নিয়ে যদি সমস্যা থাকে, প্রয়োজনে নিয়ম মেনে সেই নাম পরিবর্তন করা হবে বলেও জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। ছাত্র জনতার বিপ্লবের পর দিন যত গড়াচ্ছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ। তবে ঠিক উল্টো চিত্র ক্রীড়া অঙ্গনে। ক্রিকেট কিংবা ফুটবল গেল 1.5 দশক যে ক্রীড়া সংগঠকদের দৈরত্য ছিল তারা চলে গেছেন আত্মগোপনে। অচল হয়ে পড়েছে ক্লাবগুলো। সঙ্গে বিপাকে খেলার মাধ্যমে জীবিকা নির্ভর করা ক্রীড়াবিদরা। বেশ কয়েকটি ক্লাব এরই মধ্যে বন্ধ হয়ে গেছে, থমকে গেছে সব কার্যক্রম। এমনকি আসন্ন ফুটবল লিগে তাদের অংশগ্রহণ করা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এমন অবস্থায় ফুটবল প্রেমী সংগঠকদের এগিয়ে আসার আহ্বান সাবেকদের। এক বছর যখন লিগ হয় না তখন সব প্লেয়ারই কিন্তু খেলতে পারে না। 3-4টা টিম হচ্ছে না, তারা খেলতে চায় না। এখানে অনেকগুলো প্লেয়ারের রুটি রুজির ব্যাপার। আমি চাই যেন সবাই খেলতে পারে। বসুন্ধরার হাতে 3টি দল ছিল। একটি হলো বসুন্ধরা কিংস নিজেরা, সাথে ছিল শেখ জামাল ক্লাব, ধানমন্ডি ক্লাব, আর একটা শেখ রাসেল ক্লাব। দলগুলো পার্টিসিপেট করতে চাচ্ছে না। বসুন্ধরা এই ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। তরফদার সব চিটাগাং আবাহনীর হাল ধরা উচিত। প্রফেশনাল ফুটবল থেকে ইতিমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছে শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী। শেখ জামালেরও সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বিপাকে পড়বে ক্লাবগুলোতে চুক্তিবদ্ধ ফুটবলাররা। তাই লিগে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিতের দাবি তাদের। পার্সোনালি সবাই ট্রেনিং করতেছিল যাতে আলটিমেটলি একটা ভালো ডিসিশন আসে, এবং ডিসিশন আসলে যখন লিগগুলো স্টার্ট হবে বা সব টিম যখন আসবে তখন তো আলটিমেটলি সবাই সব টিমে ফিরে যাবে। সালাউদ্দিন ভাইয়ের বাসায় আমরা 8 থেকে 9 জন প্লেয়ারের মতো গিয়েছিলাম। ওনার বাসায় আপনার 2 থেকে আড়াই ঘন্টা আমাদের মিটিং হয়েছে সার্বিক বিষয় নিয়ে। তো উনি স্টিল পজিটিভ। ফুটবলের বর্তমান অস্থিতিশীল অবস্থা নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। আলোচনা শেষে জানিয়েছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। প্রয়োজনে পরিবর্তন করা হবে একাধিক ক্লাবের নামও। শেখ রাসেল ক্রীড়া চক্র তারা অফিসিয়ালি আমাদের গতকাল 5টার পরে জানিয়েছে যে তারা এই লিগে অংশগ্রহণ করবে না। উপদেষ্টা মহোদয় বলেছে যেহেতু ক্লাবগুলো হচ্ছে স্পন্সরশিপ হচ্ছে ক্লাবগুলোর দায়িত্ব, এইটা আসলে
ধরনের ক্লাবগুলোকেই করা উচিত। আনঅফিসিয়ালি একটু নাম নিয়েই সংশয় ছিল, যে কারণে আবার ভাঙচুর হয়েছে শেখ জামালে। অনেকেই আনঅফিসিয়ালি বলেছে নামটা পরিবর্তন করা যায় কিনা। ক্লাবের নিজস্ব যারা বোর্ড আছে, বোর্ডের ডিসিশনের মাধ্যমে কিন্তু নাম পরিবর্তন হবে। দল বদলের সময়সীমা নিয়ে কোনো সিদ্ধান্ত না আসলেও নির্ধারিত সময়ে লিগ শুরু হচ্ছে না তা অনেকটা নিশ্চিত। কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেন্ট জার্মেইয়ে নেতিবাচক আচরণের জন্য সমালোচিত হলেও রিয়াল মাদ্রিদে দলের ফুটবলারদের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলোত্তি। তাকে দলের সঙ্গে মানিয়ে নিতে সব ধরনের সাহায্য করা হচ্ছে বলেও জানান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। এছাড়া গেল মৌসুমের মতো এ মৌসুমেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে দলের সকল ফুটবলারদের নিজ নিজ জায়গা থেকে ভালো খেলার আহ্বান জানান তিনি। একটা নতুন অধ্যায় শুরু হয়েছে রিয়াল মাদ্রিদে। কিলিয়ান এমবাপ্পে অল হোয়াইট শিবিরে যোগ দেওয়ার পর থেকে মাদ্রিদ নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে ভক্তদের। এরই মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে এক ম্যাচ খেলে ফেলেছে ফরাসি তারকা, জিতে নিয়েছে উয়েফা সুপার কাপের শিরোপা। প্রথম ম্যাচে মাঠে নেমে গোল করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। প্যারিস সেন্ট জার্মাইয়ে থাকাকালীন কিলিয়ান এমবাপ্পের সতীর্থদের সঙ্গে আচরণ নিয়ে নানা সময় কথা উঠেছিল গণমাধ্যমে। ফরাসি তারকার আচরণ খুব একটা ইতিবাচক নয় এমন আলোচনা ছিল। এ অবস্থায় রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে দলের বাকিদের সঙ্গে তার মানিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে আবারও কথা উঠেছে ফুটবল বিশ্বে। তবে এমন আলোচনাকে উড়িয়ে দিলেন অল হোয়াইট শিবির কোচ কার্লো অ্যানচেলোত্তি। দলের সঙ্গে এমবাপ্পে দ্রুত মানিয়ে নিচ্ছে বলেও মনে করেন তিনি। এমবাপ্পে একজন অসাধারণ প্রতিভাবান ফুটবলার। আমাদের তাকে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে সাহায্য করতে হবে। সে সবার সঙ্গে বিনয়ের সঙ্গে মানিয়ে নিতে কাজ করছে। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ গেল মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে 10 পয়েন্ট বেশি নিয়ে রেকর্ড 36তম লিগ শিরোপা জয় করেছে কার্লো আনচেলোত্তির দল। লা লিগার শ্রেষ্ঠত্ব বজায় রাখার লক্ষ্যে এই মৌসুম শুরু করেছে মাদ্রিদ। এমন অবস্থায় সব ফুটবলারদের নিজ নিজ জায়গা থেকে ভালো খেলার প্রত্যাশা রাখেন কোচ। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের নতুন ফুটবলারদের বরণ করে নিতে মাদ্রিদের আভিজাত্যের কথাও মনে করিয়ে দেন তিনি। আমি কখনোই একজন ফুটবলারকে বলবো না যে তাকে কত গোল করতে হবে। আমি তাদের কাছে চাই দলের জন্য তাদের নিজ নিজ জায়গা থেকে ভালো পারফর্ম করতে হবে। এছাড়া শুধু এমবাপ্পের জন্য বলছি না, এখানে সব নতুন ফুটবলারদের ক্ষেত্রেই আমরা দলের সহজবর্ষ পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। সুপার কাপ জেতার পর ব্যক্তিগত রেকর্ডের খাতা ভারী করেছেন অ্যানচেলোত্তি। মিগুয়েল মুনোজের পর দ্বিতীয় মাদ্রিদ ম্যানেজার হিসেবে জিতেছেন 14 নম্বর শিরোপা। একই সঙ্গে পেপ গার্দিওলাকে ছাড়িয়ে পঞ্চম উয়েফা সুপার কাপ ট্রফি এখন অ্যানচেলোত্তির ঝুলিতে। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। বড় স্বাগত খেলার সময়। দীর্ঘদিন ধরে ফিটনেস ইস্যুতে সমালোচিত পাকিস্তান ক্রিকেট দল, তবে তারপরেও টনক নড়েনি তাদের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও প্রশ্ন উঠছে পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে। শান মাসুদের দলের ফিটনেসের চরম সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম, যদিও তা মানতে নারাজ বর্তমান ক্রিকেটাররা। টেস্ট দলের সহ অধিনায়ক সৌদ শাকিলের দাবি, আগের চেয়ে অনেক উন্নতি করেছেন তারা। আর দিন কয়েক পরেই মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ এবং পাকিস্তানের। তবে নানা কারণে সে টেস্ট ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থিতিশীল দেশটিতে। সব মিলিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এসবের মাঝেই পাকিস্তান দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কথা তুলেছেন সাবেক ক্রিকেটার। সবশেষ ওয়ানডে বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। এই দুই বিশ্ব আসরেই পাকিস্তানের দলের ব্যর্থতার অন্যতম কারণ ধরা হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস। কদিন পরেই পাকিস্তান দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে। এবার আবারও নিজেদের ফিটনেসের গুরুত্ব মনে করিয়ে দিলেন দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। তার মতে বাংলাদেশের বিপক্ষে নামার আগে শতভাগ ফিট নয় দলের অনেক ক্রিকেটার। এছাড়াও বিশ্বকাপে ফিটনেসের কারণে দলের ব্যর্থতার কথাও মনে করিয়ে দেন তিনি। আমি বিষয়টি নিয়ে খুব একটা কথা বলিনি এবং আমার কাছে তাদের অভ্যন্তরীণ কোনো তথ্যও নেই। তবে আমি 2 বছর ধরে জানি যে ক্রিকেটাররা তাদের ফিটনেস ধরে রাখার জন্য সেভাবে কাজ করছে না। বিশ্বকাপের সময় পুরো বিশ্ব দেখেছে তাদের ফিটনেস কেমন। সত্যিকার অর্থে পুরো দলের এই অবস্থা। এদিকে সদ্যই বাংলাদেশ এ দলের বিপক্ষে ম্যাচ খেলেছেন সৌদ শাকিল। বর্তমান দলের ফিটনেস নিয়ে ওয়াসিম আকরামের কথার সঙ্গে একমত নন টেস্ট দলের সহ অধিনায়ক। আমাদের ফিটনেস কিছুটা খারাপ ছিল, তবে আমরা কঠোর পরিশ্রম করেছি। বর্তমানে আমাদের ফিটনেস আগের চেয়ে ভালো এবং আশা করছি ভবিষ্যতে আরও ভালো হবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয় বাংলাদেশ এবং পাকিস্তানের এই ম্যাচ বিশেষ গুরুত্ব পাচ্ছে দু দলের কাছেই। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু দল। এরপর 30 আগস্ট থেকে করাচিতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আইসিসির গাইডলাইন মেনেই সাজানো হবে বিসিবিকে, জানালেন ক্রীড়া উপদেষ্টা। রাজনীতি মুক্ত ফেডারেশনের পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে থাকবে স্পোর্টস ইনস্টিটিউট। বিসিবিতে শেষ হতে যাচ্ছে নাজমুল হাসান পাপন অধ্যায়। চলমান কমিটি রেখেই চলছে নতুন সভাপতির খোঁজ। দৌড়ে এগিয়ে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আবারও ফিফার জরিমানার মুখে পড়ল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচে মাঠে দর্শক ঢোকায় বাফুফেকে 15,000 সুইস ফ্রাঙ্ক অর্থদণ্ড। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের পরে সঙ্গে থাকুন সময়।